বিস্তারিত আলোচনা করেছি। আমি যদি ভুল না করি, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো আলোচনা, যে অব্যবসায়িক প্রতিষ্ঠান আসলে কি, অব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি। গত ক্লাসে অব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তিগুলা কি হতে পারে, মুনাফা জাতীয় প্রাপ্তিগুলা কি হতে পারে, মূলধন জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়গুলা কি হতে পারে। হ্যাঁ, অব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা 4টা ধাপে কাজ করব, যে কি কি কাজ করব। যেমন আমরা মূলধন তহবিল নির্ণয় করব কিভাবে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি। আই নো তোমরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপরে আমরা কথা বলেছি হচ্ছে আমাদের প্রাপ্তি ও প্রধান হিসাব নিয়ে, আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাব নিয়ে, উদ্ধৃতপত্র ব্যালেন্স শিট এটা নিয়ে। এখন গত ক্লাসে আমরা বলেছি যে আমাদের স্বাভাবিক যে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, আছে কিনা বলো তো। যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং অব্যবসায়িক প্রতিষ্ঠানের মেজর পার্থক্য, একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা সম্পদ থেকে দায় মাইনাস করলে আমরা কি পাই? মূলধন পাই। আর এখানে পাবো কি মূলধন? এখানে পাবো মূলধন তহবিল। মানে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করলে আমরা কি পাই ব্যবসায়িক প্রতিষ্ঠানে? প্রারম্ভিক মূলধন। আর অব্যবসায়িক প্রতিষ্ঠানে কি পাবো বলো? মূলধন তহবিল। বুঝছো কিনা তোমরা? হ্যালো। হ্যাঁ ভাই। তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং অব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য যেটা। প্রথমে আমরা এই বিষয়টা একটু জানলাম, এবং একটা বিষয় মনে আছে কিনা তোমাদের, ধরো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করতেছো, সেক্ষেত্রে আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাই? নিট মুনাফা অথবা নিট আয়, তাই না? অব্যবসায় প্রতিষ্ঠানে এটাকে কিন্তু নিট আয় বলবে না, এটাকে বলে হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয়, অথবা অনেকে এটাকে বলে আয় উদ্বৃত্ত বা আয়ের উদ্বৃত্ত। বুঝতে পেরেছ? যদি নিট ক্ষতি হয়, অর্থাৎ আয় আয় থেকে যদি ব্যয় বেশি হয়, তখন আমাদের নিট ক্ষতি হয়। এখানে কি লিখবো বলো? উল্টো, আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় উদ্বৃত্ত বা ব্যয়ের উদ্বৃত্ত। বুঝতে পেরেছ? জি ভাই। ব্যবসা প্রতিষ্ঠানে আর অব্যবসায়ী প্রতিষ্ঠানে এই পার্থক্যগুলো আমরা একটু মাথায় রাখবো। আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখব। তো আমরা নিট মুনাফাকে কি বলবো এখানে? আর আপাত তোমার তো জানার কথা, আয় উদ্বৃত্ত। এখন দেখো আমাদের প্রশ্নে সাধারণত একটা প্রাপ্তি ও প্রধান হিসাব থাকবে সাধারণ অর্থে, আর কিছু সমন্বয় থাকবে। এখান থেকে আমরা মূলধন তহবিল বের করবো। তো মূলধন তহবিল কিভাবে বের করবো মনে আছে? ব্যবসায়ের প্রারম্ভিক সম্পদ বা বিগত বছরের সম্পদ, প্রারম্ভিক সম্পদ থেকে কি করব? প্রারম্ভিক দায় মাইনাস করব। আয় ব্যয় বিবরণী আয় ব্যয় হিসাবে কি করব? চলতি বছরের আয় থেকে চলতি বছরের ব্যয় মাইনাস করব। আর স্থিতিপত্রতে আমরা কি দেখাবো? সম্পদ দায় প্লাস মূলধন তহবিল, মালিকানা সত্ত্ব যেটা আর কি। বুঝতে পারছো কিনা? এরপরে আমরা জি বলছি ভাই। মূলধন তহবিলে যাবে বিগত বছরের সকল সম্পদ এবং দায়, বিগত বছরের সম্পদ এবং সম্পদ ও দায়। আয় ব্যয় হিসাবে যাবে কি? চলতি বছরের আয় ব্যয়, চলতি বছরের আয় ব্যয়। আর উদ্বৃত্ত পত্রে যাবে চলতি বছরের সম্পদ দায় এবং পরবর্তী বছরের সম্পদ দায়। তাহলে 3 বছরের তথ্য যে আমরা পাবো, 3 বছরের তথ্য কোনটা কোথায় যাবে বুঝতে পেরেছো কিনা বলো? বিগত বছরের তথ্য চলে যাবে মূলধন তহবিলে, চলতি বছরের আয় ব্যয় হলে আয় ব্যয় বিবরণীতে, সম্পদ দায় হলে উদ্বৃত্ত পত্রে, আর পরবর্তী বছরেরটা চলে যাবে কোথায়? উদ্বৃত্ত পত্রে। স্থিতিপত্র।
নোমান বুঝতে পেরেছ জি কথাটা? ভাই। এখন কিভাবে আমরা মূলধন তহবিল বের করব? আমরা জানি আমাদের এই পাশে প্রারম্ভিক সম্পদগুলা লিখবো। সম্পদগুলা ধরো 100 টাকা হলো, 100 টাকা আমি এই পাশেও লিখবো। এখান থেকে আমার যত দায় আছে সব দায় মাইনাস করবো। ধরো 80 টাকা দায় হলো, 20 টাকা হবে আমার মূলধন তহবিল। এটা আমরা জানি। আয় ব্যয় অথবা এভাবে উপর নিচ করেও করতে পারবো আমি। সম্পদগুলো আগে লিখে যোগফল টানবো, দায়গুলো আগে লিখে সকল দায় এই পাশে আনবো, এবার সম্পদ থেকে দায় মাইনাস করে মূলধন তহবিল। আমার ইচ্ছা, আমি যে কোনো একভাবে করতে পারবো, স্পেসিফিক নিয়ম নাই যে এইভাবেই করতে হবে। এবার আসো, আয় ব্যয় হিসাবে আমাদের কি বসবে? আমরা আগেও জানি আয়গুলা বসবে কোন পাশে? ক্রেডিট পাশে। ব্যয়গুলা বসবে কোন পাশে ভাইয়া? ডেবিট পাশে। তো আয়গুলাকে আমরা যোগ করব, আয়গুলা থেকে ব্যয়গুলা কি করব? বাদ দেবো। এখন আয়গুলা কি কি? আমরা সবাই জানি চাঁদা, লকার ভাড়া, বিনিয়োগের সুদ, পুরাতন খবরের কাগজ ভাই বিক্রয়, এইদিকে যে কটাই এন্ট্রি এগুলাই না? হ্যাঁ ম্যাক্সিমাম এগুলাই। নাটকের টিকিট বিক্রয়, ম্যাগাজিন বিক্রয়, এগুলা। ব্যয়গুলা কি? বেতন, সম্পাদকের সম্মানী, সম্পাদকের বেতন, কর অভিকর, চাপা ভাড়া, মনিহারি, ঘর, অফিস। নান্টবনের খরচ, টেনিস খরচ, ম্যাগাজিন বা বার্ষিক খরচ, খেলাধুলা খরচ বার্ষিক। তারপরে হচ্ছে মনে করো প্রাঙ্গণ কর, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, এই যে এগুলো আরো আছে অনেক, এরকম আরো অনেক কিছু ব্যয় পাবো। এবার দায়গুলো হচ্ছে বড় অঙ্কের প্রাপ্তি, এগুলা যেমন অনুদান, আজীবন সভ্যের চাঁদা, কিন্তু ধন সম্পদ, এগুলো আমরা বলেছি। আবার এই পাশে সম্পদগুলো হচ্ছে বড় অঙ্কের ব্যয়গুলো, যেমন বিনিয়োগ, খেলাধুলার সামগ্রী ক্রয়, আসবাবপত্র ক্রয়, মানে স্থায়ী সম্পদ ক্রয়, এগুলো আর কি। এখন আসো, আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবে আমরা বলছি যে আমাদের প্রাপ্তি পাশে তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? তিনটি। কি কি থাকবে? প্রাপ্তি পাশে আমাদের প্রারম্ভিক সম্পদগুলা থাকবে, হাতে নগদ এবং ব্যাংক জমা, প্রারম্ভিক যেহেতু এই টাকাটা আমরা মুনাফা পাই জাতীয় বিগত বছর প্রাপ্তি, থেকে। মূলধন জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান পাশে ঠিক উল্টো। মুনাফা জাতীয় প্রাপ্তির বিপরীত মুনাফা জাতীয় প্রদান, মূলধন জাতীয় প্রাপ্তির বিপরীত মূলধন জাতীয় প্রদান। এবার আমরা কি করব? প্রাপ্তি পাশের যোগফল সবসময় বেশি হবে, এটা এটা হচ্ছে উভয় পাশে প্রধান আর লিখে। এটা প্রারম্ভিক, আর এটাতে হচ্ছে সমাপনী আর কি। হ্যাঁ, প্রারম্ভিকটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সমাপনীটা আমরা ক্যালকুলেশন করে বের করব কিভাবে। আমার প্রাপ্তি পাশটা আমি উভয় পাশে লিখবো, লিখে এর থেকে সকল প্রদান বাদ দিয়ে দিলে আমার সমাপনী ব্যালেন্সটা পাবো, হাতে নগদ বা ব্যাংক জমা নামে। ওকে, এটা আমরা বের করে নেব। এবার আসো, আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী নমুনা। বিবরণী বললো যে আয়গুলাকে আমরা আগে লিখলাম, ব্যয়গুলাকে পরে লিখে মাইনাস করে। ওই যে আয় থেকে ব্যয় মাইনাস করলে আমরা কি পাবো বলো? ব্যয় অতিরিক্ত আয়। বললাম না, এখানে কিন্তু নেট মুনাফা লিখবো না, এখানে কি লিখবো? ব্যয় ব্যয় অতিরিক্ত অতিরিক্ত আয়, আয়। মানে ব্যয়ের চেয়ে আয় বেশি, সোজা কথা হচ্ছে এটা। অথবা যদি নিট ক্ষতি আয় হয় তখন অতিরিক্ত লিখবো ব্যয়। আয় অতিরিক্ত ব্যয়। মানে কথাটা একটু অন্যভাবে লিখলাম আর কি। আর মূলধনটাকে তো আমরা মূলধন তহবিল লিখেছি, এর সাথে আমাদের যে বাকি যে দায়গুলা আছে, দীর্ঘমেয়াদী দায়গুলা বা আমাদের প্রাপ্তিগুলা, সেগুলো আমরা কি করব? বাদ দিয়ে যোগ করে ফেলবো। কোনো কিছু বাদ দেওয়ার থাকলে বাদ দিব। এটা উদ্বৃত্ত পর্যায়ের নমুনা। আর সম্পদ পাশে টোটাল সম্পদগুলা লিখবো, সম্পদ থেকে যদি যোগ বিয়োগের কাজ থাকে সেটা আমরা করব। এই হচ্ছে বিষয়। তো এই ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠানের বেসিক আলোচনা। গত ক্লাসে আমরা এগুলা নিয়ে কথা বলেছি। আজকে আমরা প্রথম অঙ্কটা করব। এই অঙ্কটা কিছুটা আর্থিক বিবরণীর মতো আমরা বলছি। আমি আবারও একটা কথা বলি, তোমাদের অ্যাকাউন্টিং এর 4টা টপিক আর্থিক বিবরণীর সাথে রিলেট করতে পারবা। কোন 4টা টপিক? একেবারে মেজরলি 4টা টপিক। যেমন হচ্ছে প্রথম বছর নবম অধ্যায় তো আর্থিক বিবরণী আছে, সপ্তম অধ্যায় কার্যপত্র আর্থিক বিবরণীর সাথে যায় না, একই রকম। তারপরে ধরো সপ্তম তোমার অধ্যায় তো ভাই করি নাই কি আমরা? ফার্স্ট দশম পেপার। অধ্যায় আছে। সপ্তম অধ্যায় আমার ইউটিউব থেকে করে নিবে, আমি দিয়ে দিব, ওটা করলেই হবে। দশম অধ্যায় হচ্ছে একতরফা, এটা আর্থিক বিবরণী রিলেটেড। এরপরে এই যে এটার প্রথম অধ্যায়, এটা আর্থিক বিবরণীর মতো করে করা যায়। এরপরে এটার হচ্ছে কিছুটা তৃতীয় অধ্যায় আর্থিক বিবরণীর সাথে রিলেটেড। পঞ্চম অধ্যায় তো আছেই। আবার ষষ্ঠ অধ্যায় অনুপাতের সাথে আর্থিক বিবরণীর অনেক মিল আছে না, সূত্র ছাড়া বাকি সবগুলা। তাহলে দেখো, এই যে 1 2 3 4 5 6 7টা অধ্যায়, তোমার 20টা অধ্যায়ের মধ্যে 7 থেকে 8টা অধ্যায়ের সাথে তুমি আর্থিক বিবরণীকে রিলেট করতে পারবা। মানে তুমি যদি ধরো, আমি আগেই বলেছি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এগুলা ভালোভাবে চিনো, তাহলে কিন্তু এই অধ্যায়গুলা তোমার কাছে একেবারেই সহজ হয়ে যাবে। কথা বলছো? এগুলা তোমার কাছে কোনো ম্যাটারই করবে না।
তো যাই হোক, আমরা অব্যবসায় প্রতিষ্ঠানের সিস্টেম হচ্ছে এখানে 3 বছরের তথ্য থাকবে, আমরা 3 বছরের অঙ্কটা করব। এখন কিভাবে করব? দেখো এখানে এটা হচ্ছে 2017 সাল, তাই না? তাহলে এই অঙ্কের মধ্যে কয় বছরের তথ্য থাকবে? 17 সাল তো অঙ্ক, এর আগের বছরের থাকবে 16 সালের তথ্য থাকবে, 2018 সালের তথ্য থাকবে। ছোট থাকবে। এই 16 সালের তথ্যগুলা দিয়ে আমরা কি করব? মূলধন তহবিল। আমি বারবার বলছি, কিন্তু এগুলা কিন্তু টিচাররা ওইভাবে পড়ায় না। 17 সালের গুলা আয় ব্যয় হলে আয় ব্যয় বিবরণী বা আয় ব্যয় হিসাবে, সম্পদ হলে উদ্বৃত্ত পত্রে, সম্পদ দায় হলে। 18 সালের গুলা উদ্বৃত্ত পত্রে। এইভাবে আমরা চিন্তা করে কাজটা করবো, আর কিচ্ছু না ভাই। এখন আসো, আমি যদি প্রাপ্তি পাশে চিন্তা করি ভাই, প্রাপ্তি পাশে আমরা বলছি 3 ধরনের তথ্য থাকবে। একটা হচ্ছে শুরুতে নগদ তহবিল বা ব্যাংক জমা থাকবে, পাইছো? প্রাপ্তি পাশে। এরপরে বলছি আমাদের মুনাফা জাতীয় আয় থাকবে বা প্রাপ্তি থাকবে, যেমন চাঁদা, বিনিয়োগের সুদ। এরপরে আমরা বলছি মূলধন জাতীয় প্রাপ্তি থাকবে, যেমন এই যে উল্কিত ধন সম্পদ, অনুদান। তাহলে প্রাপ্তি পাশে 3 ধরনের তথ্য পেয়েছো কিনা আমাকে বলো। জি ভাই। প্রথম হচ্ছে আমাদের প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক জমা পাইছি, এরপরে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়গুলা পাইছি, এরপরে মূলধন জাতীয় প্রাপ্তিগুলা পাইছি। এখানে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের বলো। আমি কিন্তু ধরে ধরে করাচ্ছি, কারণ প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাতে পারবো না ভাই। এখন এটা করাচ্ছি মানে এটাই করাচ্ছি। এখানে কোনো প্রবলেম আছে কোনো প্রশ্ন নিয়ে? যে যেমন নগদ, প্রারম্ভিক নগদ এবং ব্যাংক জমা। আচ্ছা, এই 23,000 টাকা কোথায় যাবে আমাকে বলো তো, কোন জায়গায় যাবে? প্রারম্ভিক সম্পদ। কোথায় যাবে? মূলধন তহবিলে। মূলধন হিসাব, তহবিল। আমি বারবার বলে এই কথাটা ভুলবা না। চাঁদা, চাঁদা তো আয়, তো চাঁদা হলে, আয় হলে কোথায় যাবে? আয় ব্যয় বিবরণীতে। বিনিয়োগের সুদ আয়, আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণীতে। উল্কিত ধন সম্পদ বা অনুদান প্রাপ্তি, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, এটা যাবে কোন পাশে? দায় পাশে। বিবিধ প্রাপ্তি আবার আয় পাশে। বেতন, এই দেখো এটা মুনাফা জাতীয় প্রদান। ব্যয়, এটাও ব্যয়, ব্যয়, ব্যয়। দান খয়রাত, ব্যয়, ব্যয়। শুধু আসবাবপত্র, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা কি? সম্পদ। সেজন্য আমি সবসময় বলি মাথায় রাখবা, প্রাপ্তি পাশে থাকবে আয়, দায়। প্রদান পাশে থাকবে কি? ব্যয়, সম্পদ। সম্পদ। এবার প্রাপ্তি পাশে টোটাল যোগফল থেকে উভয় পাশে লিখবা, লিখে সকল প্রধান বাদ দিলে আমরা শেষে পাবো কি? 33,700 টাকা। এটা কিন্তু আমরা বের করে নেব। এটা এখানে সমাপনী দেওয়া আছে, উদ্বৃত্ত। সমাপনী উদ্বৃত্তটা আমাদের বের করে নিতে হবে। যদি কখনো প্রাপ্তি ও প্রধান হিসাব করতে বলে, তখন আমরা এটা করব। এখন এই অঙ্কে তো ভাই আমাদেরকে আর বলে নাই, আমি করব না। আমি জাস্ট দেখাইলাম আর কি তোমাদেরকে, যে অনেক সময় তোমাকে প্রাপ্তি ও প্রধান হিসাব করতে বলতে পারে, তখন যাতে আকাশ থেকে না পড়ো, জমিনেই থাকো, সেজন্য বললাম। এখন আসো, এই অঙ্কে আমার একটা প্রাপ্তি ও প্রধান হিসাব আছে, আর নিচে কিছু, পাশে কিছু তথ্য দেওয়া আছে। এখান থেকে আমরা অবশ্যই প্রতিষ্ঠানে একটা অঙ্ক করব। তো আমাদের খ নাম্বার বলছে প্রারম্ভিক মূলধন তহবিল করতে। তো প্রারম্ভিক মূলধন তহবিলে কি যাবে বলতো? বিগত বছর বা চলতি বছরের শুরুতে যত সম্পদ এবং দায় থাকবে সবগুলা, তাই না? সেই সেন্সে আমাদের এখান থেকে কি কি যাবে আমরা একটু মার্ক করি। বলতো কি কি যাবে, কে বলতে পারো? কিসে রোমান ভাই? বলো। মূলধন তহবিল করব আমরা, এই যে খ নাম্বার, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো, পাইছো? জি। আমার কথা হচ্ছে এই তথ্য থেকে কি কি যাবে, এই চার প্রাপ্তি প্রধান হিসাব থেকে কি কি যাবে মূলধন তহবিলে? প্রাপ্তিগুলাই তো যাবে। প্রাপ্তিগুলা মূলধন নিয়ে তহবিল। মূলধন তহবিল করি ভাই, আমি কি বলাইছি? ভাই মূলধন মূলধন তহবিল আমরা তহবিল কি নিয়ে আয় করি? বাইরে যাবে না। মূলধন তহবিল আমরা কি কি নিয়ে করি? বিগত বছরের, বারবার বলতে হয় কেন? সম্পদ এবং দায়। অথবা বিগত বছরের বলতে আমরা কি বুঝি? এই বছরের শুরুতে সম্পদ এবং দায়, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়, এটা নিয়েই আমরা মূলধন তহবিল করব। মূলধন তহবিলে এর চেয়ে বেশি কিছু যাবে না, শুধু বিগত বছরের সম্পদ এবং দায় যাবে। বলো এবার। নগদ ও ব্যাংক 23,000। মনে রাখবা সব সময়, আজকে একবার বলে দিচ্ছি, প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে শুধুমাত্র প্রাপ্তি পাশের এই যে নগদ তহবিল এবং ব্যাংক জমা, প্রারম্ভিক সম্পদটা
যাবে, আর কোনো কিছু এখানে থাকবে না। প্রাপ্তি ও প্রদান হিসাবের আর কোনো কিছুই এখানে থাকবে না। তাহলে প্রাপ্তি পাশে কি যাবে? প্রাপ্তি পাশ থেকে শুধু এই যে আমরা সম্পদ এবং এই যে সম্পদ পাইছি নগদ এবং ব্যাংক, এটা 1/1/2007, এটা 17 হবে আর কি, এটা 7 হয়েছে ভুলে 17 হবে, 1/1/2017, মানে এটা 2017 সালের 1 জানুয়ারির জানুয়ারি। সম্পদ। তার মানে এটা আসছে 2016 সাল থেকে, কারণ এই বছরের শুরুতে যে সম্পদটা আমাদের প্রতিষ্ঠানে থাকে এটা নিশ্চয়ই বিগত বছর থেকে এসেছে। তো সেই জন্য এটা প্রারম্ভিক সম্পদ হিসেবে প্রারম্ভিক মূলধন তহবিলে সম্পদ পাশে চলে যাবে। আর একটা জিনিসও যাবে না প্রাপ্তি পাশ থেকে। তবে হ্যাঁ, যদি কোনো বিগত বছরের তথ্য আমরা খুঁজে পাই সেটা যাবে। এখানে কি বিগত বছরের কোনো তথ্য পাইছি কিনা একটু বলো তো। আর এটা ছাড়া ভাই এটা যাবে যে চাঁদা বিগত বছরটা। চাঁদা 2016। চাঁদা 2017 কেন যাবে? আমরা অঙ্ক করতেছি কত 16 সালে? 16 17 সালের। বিগত বছর বলতে 17 না তো 16 সালের। থ্যাংক ইউ ভেরি মাচ, চাঁদাটা যাবে। 16ই তো বললাম ভাই, ও আচ্ছা, আমি ভুল শুনছি, তাহলে 16। থ্যাংক ইউ হ্যাঁ ভেরি মাচ, 16। 16 যাবে। তাহলে আমরা আর কোনো কিছু থেকে বিগত বছরের তথ্য পাইছি? পাই নাই। তাহলে এখান থেকে দুইটা জিনিস মূলধন তহবিলে যাবে। কি কি? নগদ ও ব্যাংক জমা 23,000, সবসময় এটা মাথায় রাখবা। আর চাঁদা আর যেহেতু হচ্ছে 3 চাঁদা বছরের। যাবে। এখন নগদ ও ব্যাংক তহবিল তো সম্পদ, তাহলে মূলধন তহবিলে সম্পদ পাশে যাবে আমরা জানি। আচ্ছা, চাঁদা 2016 সালের, এটা কোথায় যাবে? এটা কি সম্পদে যাবে না দায়ে যাবে? এটা নিয়ে প্রশ্ন। বলো তো চাঁদাটা কি আমাদের জন্য? আয়। আয়। তো 2016 সালের চাঁদা যদি থাকে তার মানে এটা কি এখনো বকেয়া না? আমার যে চাঁদা পাওয়ার কথা 2016 সালের, সেটা এখন এখানে আছে, তার মানে এটা এখনো আমার, এটা কি চাঁদা বলো? বকেয়া না অগ্রিম? বকেয়া চাঁদা বকেয়া। আয়। আগের বছরের, যেহেতু 16 সালে তার মানে এটা বকেয়া। 17 সাল 18 সালের হলে হতো কি অগ্রিম। যেমন এই যে 17 সালের যেটা সেটা হচ্ছে চলতি বছরের, 18 সালের যেটা সেটা কি পরবর্তী অগ্রিম। বছরের, এটা হচ্ছে অগ্রিম। তাহলে এই যে চাঁদা আমাদের একটা আয়, আয় যদি বকেয়া থাকে, বকেয়া আয় আমাদের জন্য কি হয়? আয় বকেয়া থাকলে আমাদের জন্য কি হয়? সম্পদ। আমি 1000 বার পড়াইছি এগুলা, বকেয়া আয়, সম্পদ, অগ্রিম আয়, দায়। যেমন 2018 সালের চাঁদা যেটা সেটা কি চাঁদা ভাই? অগ্রিম চাঁদা। তো অগ্রিম অগ্রিম আয় চাঁদা। আমাদের জন্য কি? দায় হবে। হ্যাঁ, তাহলে এই অগ্রিম চাঁদাটা দায় পাশে যাবে। এখন কোথায় যায় যাবে? পরবর্তী বছরের যাবতীয় তথ্য কোথায় চলে যায়? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে। চলতি বছরের যাবতীয় তথ্য চলে যাবে হয় উদ্বৃত্ত পত্রে, না হয় আয় ব্যয় বিবরণীতে। আর বিগত বছরের যাবতীয় তথ্য চলে যাবে মূলধন তহবিলে। আমার কথা কি তোমরা বুঝতেছো? জি ভাই ভাই। এগুলা না বুঝলে কিন্তু তুমি অঙ্ক পারবা না। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সবচাইতে জটিল জিনিস হচ্ছে এটা। চাঁদা নিয়ে একটা প্রবলেম থাকবেই। আমি আবারও বলি, আর আপা নোমান ভালোভাবে বুঝো, না বুঝলেও বুঝে নাও। আমি আবারও বলছি, এটা বোঝা অবশ্যই জরুরি। জিনিসটা কি? এই যে চাঁদা 3 বছরের তথ্য 16 সালে চলে যাবে মূলধন তহবিলে। 17 সালে চাঁদা যেহেতু আয়, তার মানে আয় ব্যয় বিবরণীতে যাবে, আয় ব্যয় বিবরণীতে বা আয় ব্যয় হিসাবে। 18 সালে চলে যাবে উদ্বৃত্ত পত্রে। এই তিনটা জিনিস নিয়ে কোনো কনফিউশন আছে তোমাদের? আগে বলো। হ্যাঁ ভাই। এটা মূলধন তহবিলে কোথায় যাবে? সম্পদ পাশে। এটা আয় ব্যয় হিসাবের কোন পাশে? আয় পাশে। আর এটা উদ্বৃত্ত পত্রে কোন পাশে? দায় পাশে। এই তিনটা জিনিস বুঝছো কিনা, না বুঝলে বলো। বলো ভাই মূলধন তহবিল। উদ্বৃত্ত পত্রের মধ্যে কয়টা জিনিস থাকে? সম্পদ, দায়, আর এই যে মালিকানা, মূলধন তহবিল, তিনটা। মূলধন তহবিলের মধ্যে তো সম্পদ আর দায় থাকবে। হ্যাঁ, ওই মূলধন তহবিলে জেডটা যাবে, জেডটা। মূলধন তহবিলে সব যাবে না তো, শুধু জেডটা যাবে। সম্পদ, দায়, মূলধন তহবিল, মানে মালিকানা সত্ত্ব যেটাকে আমরা বলতাম সেটা তো এখন মূলধন তহবিল হয়ে গেছে প্রতিষ্ঠানের কারণে। তো সম্পদ কোনগুলা যাবে? চলতি বছরের আর পরবর্তী বছরের। দায়ও একই রকম, চলতি বছর এবং পরবর্তী বছর। বুঝছো কিনা? আর মূলধন মূলধন তহবিলে তহবিলে আসবে বিগত বছরের না ভাই? বিগত বছরের জেডটা আসবে। মূলধন তহবিল তো একটা জের ভাই, মূলধন তহবিল থেকে সম্পদ থেকে দায় মাইনাস করে তুমি একটা জের পাইছো না, সেটাই না নিয়ে আসবা, তুমি তো সব নিয়ে আসবে না। বুঝতে পারছি। এই তিনটা জিনিস যাবে উদ্বৃত্ত পত্রে। আর আয় ব্যয়গুলা যদি চলতি বছরের হয় সেটা যাবে আয় ব্যয় হিসাবে বা আয় ব্যয় বিবরণীতে। এই তো।
আর বিগত বছরের তথ্যগুলা চলে যাবে মূলধন তহবিলে, আমরা জানি। এখন চাঁদা 2016 সালের, এটা মূলধন তহবিলে চলে যাচ্ছে কারণ এটা বিগত বছরের। যেহেতু চাঁদাটা 16 সালে, তার মানে এটা বকেয়া। তো আয় বকেয়া থাকলে বকেয়া আয় এটা আমাদের জন্য সম্পদ, সেজন্য এটা মূলধন তহবিলের সম্পদ। চাঁদা চলতি বছরের আয়, এটা আয় ব্যয় হিসাবে আয় পাশে যাবে। আর উদ্বৃত্ত পত্রে এটা দায় পাশে যাবে 2018 সালের, কারণ এটা অগ্রিম চাঁদা আর অগ্রিম আয় আমাদের জন্য দায়। আর সকল দায়গুলা আমাদের কোথায় যায়? চলতি বছরে এবং পরবর্তী বছরের দায়গুলা যায় উদ্বৃত্ত পত্রে। আর বিগত বছরের দায় হলে যাইতো কোথায়? মূলধন তহবিলে। মূলধন তহবিল। আমার আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। জি ভাই। তাহলে মূলধন তহবিলে আমি এখান থেকে দুইটা জিনিস পাইছি, এখন আমার প্রমাণ দেখাই। তাহলে নগদ তহবিলও কোথায় যাবে? 23,000 টাকা সম্পদ পাশে, বকেয়া চাঁদা 2016 সালের এটাও সম্পদ পাশে যাবে। আসো মূলধন তহবিল, এই যে সম্পদ পাশে আসো। এই যে দেখো প্রারম্ভিক মূলধন তহবিল আমরা কিভাবে বের করতেছি। নগদ ও ব্যাংক জমা 23,000, বিগত বছরের যে চাঁদা 2,000 টাকা। পাইছো এই দুটা? জি। পাইছি। বলো। এখন আসো, আমাদের এই জিনিসটা শেষ। আমি চাইলে এটাকে আমি এই পাশে তোমাদের, তুমি যেটা বলছো আমি দেখে দেখে করাই দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমি করাই দিচ্ছি। মূলধন তহবিলটা যদি আমরা এভাবে করি ভাইয়া, তাহলে আমরা কিভাবে করব দেখো তো। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমরা প্রথমে এই পাশে আমরা কি করব? ধরো এই পাশে সম্পদ আর টাকা, আর এই পাশে দায় এবং টাকা। ধরো এটা হচ্ছে দায়, দায় সমূহ টাকা, সম্পত্তি সমূহ টাকা। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো? প্রথমে হচ্ছে আমরা নগদ ও ব্যাংক, কত? 23,000। 23,000। আর চাঁদা, আমি অনাদায়ী চাঁদা আমি 2016 লিখলাম, 16। 2,000। 2,000। তোমরা লিখবা বিগত বছরের চাঁদা, সমস্যা নাই, একই জিনিস। আমি জাস্ট তোমাদেরকে আমি একটু শর্টে লিখে দিচ্ছি। এরপরে কি যাবে? এখান থেকে আর কোন তথ্য যাবে না। এবার আমরা অন্যান্য তথ্যগুলোতে আসি। দেখো এখানে অন্যান্য তথ্যের মধ্যে কিছু আছে। 1 জানুয়ারি 2017, ভাই অঙ্কটা করতেছি আমরা 2017 সালের শেষে, এটা 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারি 2017 সালের যে সম্পদগুলা ছিল, এগুলা কি এই বছরের না বিগত বছরের? বিগত বছর। তাহলে এগুলা চলে যাবে এই যে ক্লাবের অন্যান্য সম্পদ, যেমন দালান কোঠা 1 লাখ, আসবাবপত্র 20,000, বিনিয়োগ তো 40,000। তাহলে মূলধন দালান তহবিলের সম্পদ পাশে। সম্পদ পাশে চলে যাবে, দালান কোঠা 1 লাখ। বুঝতেছ? জি ভাই। দালান কোঠা 1 লাখ, আসবাবপত্র, নোমান বুঝতেছ? হ্যাঁ তারপরে ভাই। কি ছিল? বিনিয়োগ। হ্যাঁ, তোমার কথা আসতে শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কথা বুঝতেছ? জি জি। আসবাবপত্র 20 আর বিনিয়োগ 40, 10% বিনিয়োগ 40। আসবাবপত্র 20, 10% বিনিয়োগ 40। এই আমরা সম্পদগুলা পেলাম। তাহলে এই মূলধন তহবিল নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগবে বলো তো? শুধু বিগত বছরের সম্পদ এবং দায়। দায়। এখন বিগত বছরের সম্পদ শুধু বিগত বছরের থাকবে না, বিগত বছরেরটা চলতি বছরের শুরুতে থাকলেও সেটাও বিগত বছরের ধরে নেব। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক প্রারম্ভিক দায়। দায়, অথবা প্লাস বিগত বছরের তথ্য। বুঝছো কিনা? বুঝতে পারছি। আবার বললো না স্যার শুধু বিগত বলতেছে, আমি তো 1 তারিখের সম্পদ দায়গুলো এখানে নিয়ে আসতেছি। ভাই বিগত বছর মানে 1 তারিখের মানেই বিগত বছরের, এটা অনেকে বুঝে না, বিধে আমাকে পরে প্রশ্ন করে। এখন আসো বিগত বছরে আর কি আছে আমরা একটু দেখি। এই যে দেখো ভাই, এখানে একটা কথা বলছে, 2 নাম্বার সমন্বয়টা দেখো, বলছে বেতনের 1,000 টাকা বিগত বছরের জন্য। ভাই বেতনের 1,000 টাকা বিগত বছরের জন্য পরিশোধ করছো। এখন বিগত বছরের বেতন, বলো, বিগত বছরের তথ্য হলে কোথায় যাবে? মূলধন মূলধন তহবিলে। তহবিলে। মূলধন এখন তহবিলে। বেতনটা কি? ব্যয়। তো ব্যয়। ব্যয় যদি বিগত বছর মানে কি বকেয়া না? বকেয়া ছিল না, ব্যয় বকেয়া থাকলে সেটা কি হবে? উম, ভাই দায়। আমি বারবার বলে সম্পদ। বারবার বলে ব্যয় বকেয়া সম্পদ কেমন হয়? আরাফাত দায়িত্ব। নোমান, তোমার অবস্থা খারাপ করে ফেলবো। আমি হাজারবার বলছি এই জিনিসগুলো, আমি একেবারে প্রথম পাতা থেকে পড়াচ্ছি। অগ্রিম আয়,
এটা কতবার পড়াইছি, রেমিল করাইতে গিয়ে ইয়ে করাইতে গিয়ে। অগ্রিম আয় কি? দায়। চলতি দায় বা দায়। এটা থেকে আমরা চারটা বের করব আমি বলছি। তাহলে অগ্রিম আয় দায় হলে অগ্রিম ব্যয় কি হবে? সম্পদ। সম্পদ। অগ্রিমের বিপরীত হবে বকেয়া, আমি বলছি তো। অগ্রিম, অগ্রিম ব্যয় সম্পদ। তাহলে অগ্রিমের বিপরীতটা কি? বকেয়া। তো বকেয়া ব্যয় তাহলে কি হবে? দায়। বকেয়া ব্যয় দায় হলে বকেয়া আয় কি হবে? সম্পদ। সম্পদ। এটা তো বাস্তবতা দিয়ে বুঝতে পারো। তুমি আয় আগে করে ফেলছো মানে তুমি দায়বদ্ধ, তোমার ব্যয় বাকি রয়ে গেছে। তুমি আমাকে ধরো স্যালারি দেও নাই, এখন এই যে বকেয়া রয়ে গেছে, তো এটা তোমার দায় না, তুমি কেন সম্পদ বলো? বাস্তবতা দিয়ে কতবার বুঝাইছি এগুলা। তার মানে বিগত বছরের যে বেতন বকেয়া রয়েছে সেটা কোথায় বসবে? দায় পাশে। অবশ্যই এই যে বিগত বছরের বকেয়া বেতন বা বিগত বছরের মূলধন তহবিলের দায় পাশে। বেতন দায় পাশে। কত টাকা ছিল? 1,000 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে আমি 1,000 টাকা এখানে লিখবো। অঙ্কটা কিন্তু বুঝতে পারলে মজা আছে, তুমি তোমার মন মতো অঙ্ক বসাতে পারবা। এরপরে আসো, আর কি আছে আমাদের বিগত বছরের তথ্য, আর কি আছে? চলতি বছর বেতন 2,000 টাকা এখন অপরিশোধিত না, আছে। চলতি বছরটা তো সেখানে যাবে না। অনেকে কি করে, আবেগে পড়ে চাপাও মনিহারি বকেয়া সেটাও নিয়ে যায়। ভাই এটা কি বিগত বছরে বলছে তোমাকে? না। ব- তার মানে এটা চলতি বছরের, বিগত বছরেরটা তোমাকে ডেট বা প্রশ্নে বলে দিবে। তার মানে মূলধন তহবিলে আর কিছু পাই না। কি কি পাইলাম আমরা? কিছু সম্পদ পেলাম আর একটা দায় পেলাম। এখন আমরা যোগ করব মূলধন তহবিলের সম্পদ কত হয় ভাই। সম্পদ পাশের যোগফলটা উভয় পাশে লিখে ফেলবো। তাহলে 40, 20, 60, 1,60,000, 1,60,000 আর কত? 25,000। 25। 85,000। 1,85,000 তুমি উভয় পাশে লিখো, 1,85,000 সম্পদ। এই পাশেও লিখলাম 1,85,000। এবার সম্পদ থেকে বিগত মাইনাস বছর এক দায় বাদ হাজার দিব। তার মানে আমাদের মূলধন তহবিল এটাই চলে যাবে কোথায়? উদ্বৃত্ত পত্রে, বুঝছো? এই উদ্বৃত্ত মূলধন পত্রে এই তহবিলটা জেডটা যাবে। এই কত? মানে 1,84,000। 1,84,000 টাকা চলে যাবে। তো 1,84,000 টাকা যখন তুমি উদ্বৃত্ত পত্র নিয়ে যাবা, তখন কি আর এগুলা নেওয়ার দরকার আছে বলো? তুমি আমাকে না। বলো। এটাই হচ্ছে আমাদের, এখানে তুমি 4 নাম্বার পেয়ে গেছো মূলধন তহবিল বের করার সিস্টেম। বলো এখন বুঝছো কিনা? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নোমান, মানে মূলধন তহবিলে শুধু কাজই করতে হবে বিগত বছরের দায় আর সম্পদ নিয়ে। তুমি কলেজে অঙ্কটা করছো না? জি ভাই। এভাবে করছো? ভাই প্রত্যেকটা অঙ্কে যে এই চাঁদার বিষয়টা ছিল। চাঁদা তো ছিল, এখন মূলধন তহবিল যে বের করা শিখাইছি, এভাবে বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। ওইটা তো জাস্ট বিগত বছরের ইয়াগুলা না ভাই? হ্যাঁ, শুধু বিগত বছর বা দায় আর চলতি সম্পদ। বছরের শুরুতে, বা চলতি বছরের চলতি শুরুতে। বছরের শুরুতে যেগুলো ওগুলো তো বিগত বছর থেকেই আসছে। হ্যাঁ, কিন্তু পোলাপান তো এগুলা বুঝে না, সেজন্য বুঝাই বলতে হয়। কথা বুঝছো কিনা? পোলাপান তো আবেগী, বলে স্যার আপনি বিগত বছরই বলছেন, তো এই বছরের এই যে জানুয়ারির তথ্য এগুলা কেন গেল, এখানে শুরুটা কেন গেল, এই আর কি। মানে এই যে 26 সালে যা থাকবো, 27 সালের শুরুতে ওগুলা আবার ইয়া হবে। হ্যাঁ, 26 সালের শেষে যেটা থাকবে সেটা 27 সালের শুরুতে চলে যাবে, এটাই বাস্তবতা, এটাই হয়। এখন আসো, ক নাম্বার প্রশ্ন বলছে নিট স্থায়ী সম্পদের পরিমাণ। ভাই এটা আর্থিক বিবরণীর মতো, তো স্থায়ী সম্পদ তুমি চেনো না? তুমি তো চেনো। বলো এই অঙ্কে স্থায়ী সম্পদ, সম্পদ পাবা কোন পাশে? ওই যে প্রধান পাশে মূলধন জাতীয় ব্যয়। প্রধান। তাহলে সম্পদ এখানে আছে একটা, আসবাবপত্র ক্রয়। তার মানে আসবাবপত্র আগে থেকে ছিল কিনা? ওই ছিল। কোথায় পাইছো? ওই যে 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ ছিল কিনা বলো তো? জি ভাই। তাহলে ছাপাও মনিহারি এটা তো যাবে না। হ্যাঁ, সম্পদ। ছাপাও এটা মনিহারি এটা এটা তো ব্যয় সম্পদ ব্যয়, যাবে না। এটা খরচ। এগুলা সব ব্যয়, টেলিফোন খরচ এগুলা ব্যয়, ধান খয়রাত ব্যয়, ভাড়া ব্যয়। শুধু এখানে সম্পদ আছে একটা, কি? আসবাবপত্র ক্রয়। আর নগদ তহবিল এটা সম্পদ, এটা আমরা বের করে নিয়েছি, বুঝছো কিনা? এখন আসো, এখন আসবাবপত্রের উপর প্রশ্নে কি বলছে? আসবাবপত্রের উপর 10% অবচয় পাইছো? জি। এখন আমাদের আসবাবপত্র ক্রয় করছে 8,000, কিন্তু আসবাবপত্র শুরুতে ছিল কত বলো? 8,000। শুরুতে কত ছিল? আট শুরুতে হাজার ছিল 20,000।
20,000, এই যে এই পাশে আছে। তাহলে একটা কাজ সমন্বয় করো, তাহলে 20,000 নতুন করে কিনছে কত? 8,000। 8,000। তাহলে টোটাল আসবাবপত্র হয়েছে কত? 28,000। এখন 28,000। অবশ্যই 10% কিভাবে ধরবা বলো? যেটা আগে থেকে ছিল সেটার কত? পুরা 10% ধরবা। আর যেটা নতুন করে কিনছে, কখন কিনছে? 1/7/2017, মানে 2017 সালের 1 জুলাইতে। তার মানে এটার অবচয় হবে কত? 10% হাতে কয় মাসের? 6 মাসের। বুঝছো কিনা? তাহলে আসবাবপত্র থেকে আমরা অবচয় বাদ দিব, পুঞ্জীভূত অবচয় বাদ দিব। কিভাবে বাদ দিব? সিস্টেমটা কি, আসো। নাম্বার প্রশ্নটা আমি এখানে করে দেখাচ্ছি। ধরো, আসবাবপত্রের অবচয় আমি যদি বের করতে চাই, আসবাবপত্রের অবচয়, খুবই মনোযোগ। প্রারম্ভিক আসবাবপত্র কত ছিল? 20,000। অবচয় কত পার্সেন্ট বলছে? 10%। সমান কত? 2,000। 2,000। নতুন ক্রয় আমাদের যেটা ছিল প্রধান পাশে, নতুন ক্রয় আসবাবপত্র ছিল 8,000 টাকা, তাই না? 8,000 টাকা তো 10% অবচয়, যেহেতু জুলাইতে কিনছে। কয় মাসের অবচয়? 6 মাসের অবচয়। মানে 800 টাকার অর্ধেক 400 টাকা হবে অবচয়। 400 টাকা অবচয়, তাহলে টোটাল অবচয় হয় 2,400 টাকা, 2,400 টাকা। এটা আসবাবপত্রের অবচয়। কিন্তু আমাকে তো অবচয় বের করতে বলে নাই, আমাকে বলছে নিট স্থায়ী সম্পদ। তো নিট স্থায়ী সম্পদ কিভাবে বের করবো ভাই? নিট স্থায়ী সম্পদ, নিট স্থায়ী সম্পদ বলতে আমাদের যেহেতু আসবাবপত্র আছে, প্রারম্ভিক আসবাবপত্র কত ছিল? আসবাবপত্র প্রারম্ভিক ছিল 20,000, যোগ নতুন কিনছে কত? নতুন ক্রয় 8,000। 8,000, তাহলে হলো কত? 28,000। এখান থেকে আমরা বাদ দিব কি বলো? পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় অবচয় 2,400। 2,400 বাদ দিয়ে দেব। ওই যে আর্থিক বিবরণীর মতো, দেখো কোনো কিছু নতুন করে শিখছো কিনা। তাহলে কত? 25,400 টাকা 25,600। নিট। ও 600 হইতেছে নিট, নিট স্থায়ী নিট সম্পদ। স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ তো আর নাই। নোমান, এটা বুঝছো? হ্যাঁ ভাই। খুবই নর্মাল বিষয়। আমরা একটু সলভটা দেখি ওখানে তারা কি করছে। ও আচ্ছা, সরি, দালান কোঠা কি ছিল এখানে? ও, খেয়াল করিনি আমি। এই যে দালান কোঠা এখানে ছিল, তো দালান কোঠার অবচয় আছে তো। আচ্ছা, আসবাবপত্রটা তো আমরা বের করছি, আসবাবপত্রটা দেখো। 25,600, বুঝছো কিনা? আসবাবপত্র প্রারম্ভিক ছিল 20, নতুন করে কিনছে 8, টোটাল 28। এখান থেকে অবচয় বাদ দিলাম 2,400, 25,600। ক্লিয়ার? এটা তো আমরা করছি। কি ভাই? ঠিক একই রকম ভাবে দালান কোঠা 1 লাখ। কালানকোটা ইয়াতে সমন্বয়তে আছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ভুলে স্কিপ করছি। ওটার 5% অবচয় 5,000 টাকা, 95,000 টাকা। তাহলে টোটাল সম্পদ, নিট সম্পদ হচ্ছে 1,20,600। তো ক্লিয়ার? 5% হয়ে গেল কেন? ওটার 5% ধরতে বলছে, এই যে এটার 5% বলছে। ও 10% বলে নাই। না, আসবাবপত্রের 10%, এই যে সমন্বয় 5 নাম্বার, হ্যাঁ হ্যাঁ, দালান দেখছি। কোঠার 5%। পারা যাবে? ক নাম্বার আর খ নাম্বার তো আমরা করলাম। হ্যাঁ, অনেকটা আর্থিক বিবরণীর মতো না অঙ্কগুলা, দেখো। জি ভাই। কি ভাই, আর্থিক বিবরণী? আমি বললাম না, আর্থিক বিবরণী এমন একটা অঙ্ক ভাই, এটা এত সময় নিয়ে আমি কেন করাইছি, কারণ এটার আইডিয়াটা এখনো তোমাদের, যদি আমার মনে হচ্ছে এখনো অনেক জায়গায় তোমাদের ক্লিয়ার না। এটা যাই পারবে তার কোনো প্রবলেমই থাকবে না রে ভাই, কোনো অঙ্কেই প্রবলেম থাকবে না। এবার 31 ডিসেম্বর তারিখে বলছে মোট ব্যয়ের পরিমাণ, মানে আয় ব্যয় হিসাবে। তো আমরা আয় এবং ব্যয় দুইটার কাজই করি, এখানে শুধু ব্যয়ের পরিমাণ জানতে চাইছি। তো ব্যয়ের পরিমাণে আমরা কোথায় পাবো ব্যয়গুলা? ব্যয়গুলা সাধারণত আমরা প্রধান পাশে পাবো, সম্পদ ছাড়া যেগুলো আছে। যেমন ব্যয় হচ্ছে বেতন, চা পাওয়া মনিহারি, সাধারণ খরচ, টেলিফোন খরচ, দান খয়রাত, ভাড়া। এগুলো হচ্ছে আমাদের ব্যয়। এগুলোর সাথে যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো আমরা করে নিব। তো আয় ব্যয় হিসাবে ব্যয়ের পাশে আমরা এই ব্যয়গুলা পেলাম। এখন আমরা দেখি, যেমন এই যে এই বেতনের প্রধান সাথে পাশে কাজ আছে। ব্যয় ব্যয় থাকে আর হইতেছে কি সম্পদ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বেতন, আর ওইদিকে বেতন তো নিয়ে। আয় আর ব্যয়। হ্যাঁ, এটা আমরা শুরু থেকে বলে আসছি। এই যে বেতনের সাথে কাজ আছে, চা পাওয়া মনিহারির সাথে কাজ আছে। ঠিক আছে? এরপরে আমরা ওই যে অবচয় বের করেছি, অবচয়গুলো তো কি বলে আছে? এগুলো ব্যয়, তাই না? এই এই জিনিসগুলা নর্মাল একটা অঙ্ক হয়ে গেল। এখন আসো, খুবই মজার কথা মাথায় রাখবা। এই নোটটা সারা জীবন মাথায় রাখবা। কোন নোট? এখন যে নোটটা আমি বলবো, নোটটা কি ভাইয়া?
খুবই সিম্পল একটা নোট, সেটা হচ্ছে আয় ব্যয় হিসাবে বা আয় ব্যয় বিবরণীতে আমরা কি বলছি, কি যাবে, কোন তথ্য যাবে বলো তো? আয় ব্যয় হিসাবে বা আয় ব্যয় বিবরণীতে আমরা কি, কোন তথ্যটা যাবে? আয় আয় ও ব্যয় ব্যয় হিসাবগুলা। হিসাব বা বিবরণী যেটাই বলি, এখানে কি যাবে? আমাদের আয়গুলা যাবে, আর কোনগুলা যাবে? ব্যয়। ব্যয়গুলা যাবে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় বের করবো, তাই না? এখন আয় যে যাবে সেটা কোন আয়? চলতি বছর। শুধু চলতি বছরের, শুধু চলতি বছরের। ব্যয় কোনগুলা? শুধু চলতি বছরের। ভাই, আয় ব্যয় যদি বিগত বছরের হয় তাহলে কি এখানে আসবে বলো? না, মূলধন তহবিলে যায়। তাহলে চলে যাবে মূলধন তহবিলে, খেয়াল করিও। আচ্ছা, আয় ব্যয় যদি পরবর্তী বছরের হয় তাহলে কি এখানে আসবে? না, চলে যাবে কোথায়? উদ্বৃত্ত পত্রে। এই বুঝছো কিনা? সহজ ভাষায় বুঝাচ্ছি। এখন যদি এই বছরের আয় ব্যয়ের মধ্যে বিগত বছরের আয় ব্যয় থাকে তাহলে সেটা কি এই বছরের আয় ব্যয়ের মধ্যে রাখা যাবে না বাদ দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে বিগত বছরের কোনো আয় অথবা ব্যয় যদি এই চলতি বছরের আয় ব্যয়ের মধ্যে থাকে সেটা বাদ দিব। আবার পরবর্তী বছরের যদি কোনো আয় ব্যয় এই চলতি বছরের মধ্যে থাকে সেটা কি করব? বাদ। বাদ সেটাও দিব। বাদ। মানে আমি বুঝাতে চাচ্ছি এখানে শুধুমাত্র কি চলতি 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 ছাড়া কিছু আসবে না। আচ্ছা, কোন চলতি বছরের যদি কোনো বকেয়া থাকে তাহলে সেটা কি করবো এটার সাথে? যোগ। যোগ করো। চলতি বছরের অগ্রিম মানে কি এই বছরের না পরবর্তী বছরের? যদি বলে পরবর্তী বছর। চলতি বছরে অগ্রিম কোনো খরচ করছো সেটা কি এই বছরের করছো না পরবর্তী বছরের খরচ? পরবর্তী। পরবর্তী বছরের। তার মানে সেটা কি যোগ হবে না বিয়োগ হবে? মাইনাস। বিয়োগ। আমার কি লজিকটা তোমরা বুঝছো না বুঝো না? আমি আবারও বলি, আমার আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণীতে বলছি শুধুমাত্র এই বছরের আয় ব্যয় যাবে। তো সেক্ষেত্রে যদি বিগত বছরের কোনো তথ্য এই বছরের মধ্যে থাকে সেটা বাদ যাবে, পরবর্তী বছরের থাকলেও বাদ যাবে। এখন চলতি বছরের বকেয়া থাকলে আমরা তো এই বছরের, তার মানে এটা যোগ করব। বি- যদি বলে চলতি বছরে অগ্রিম পরিশোধ করছো বা অগ্রিম পেয়েছো সেটা কি এই বছরের না পরবর্তী বছরের? পরবর্তী। তার ওগুলো মানে তো এটাও আসলে বাদ যাবে। তার মানে এখান থেকে কি দাঁড়ালো? শুধুমাত্র আয় ব্যয় হিসাবে চলতি বছরের কি বকেয়াটা কি হচ্ছে? যোগ হচ্ছে। বাকি যা থাকবে সব কি হচ্ছে? বিয়োগ। যোগ। এই নোটটা মাথায় রাখবা, অঙ্ক খুব চলতি সহজ হয়ে যাবে। বছরের বকেয়া মানে মানে বিগত বছরের টাকাটা এখনো দিই নাই ওটা। হ্যাঁ, চলতি বছরের বকেয়া না, চলতি বছর না, বিগত বছরের বকেয়াটা। যেমন এখানে একটু খেয়াল করো, বলছে এই যে আমার বেতন ৬,০০০ টাকা বেতন ব্যয়, এটা আমার ব্যয়। বলছে বেতনের মধ্যে ১,০০০ টাকা বিগত বছরের জন্য। ভাই, বিগত বছরের টাকা বেতনের মধ্যে আছে, তাহলে এটা কি করবো এখন বলো, তোমরাই বলো। এটা তো মূলধন তহবিলে চলে যাবে, তাই তো? এটা তো আমরা নিয়েছি। জি কিন্তু ভাই। আমরা এই টাকাটা কার মধ্যে আছে? এই বেতনের মধ্যে, তার মানে এটা বেতন থেকে কি করব? মাইনাস। বাদ দিব। কিন্তু বলছে চলতি বছরের বকেয়া আছে, অপরিশোধিত মানে বকেয়া, তার মানে এটা কি করব বেতনের সাথে? এটা কিন্তু এই বছরের বকেয়া, তার মানে এটা এই বছরের সাথে কি হবে? চলতি বছরের বকেয়া তো ওটা তো যোগ করতে হবে। যোগ হবে। বেতনের কাজটা কে কে বুঝছো? হ্যাঁ ভাই। নোমান? জি ভাই। ওকে, তাহলে আমরা কি করব? এই বেতন ৬,০০০ সাথে ৬,০০০ থেকে ১,০০০ মাইনাস করব আর মাইনাস ২,০০০ করব। কি করব? প্লাস করব। আসো প্লাস। আমরা লাস্টের ট্রিপে চলে যাই। বেতন দেখো, এই যে বেতন ব্যয়ের পাশ ব্যয় সমূহ আমরা হিসাব করতেছি, বেতন ৬,০০০, এখান থেকে ১,০০০ মাইনাস করছি বিগত বছরের বকেয়া। হ্যাঁ, যোগ চলতি ৫,০০০ বছর থাকলো, বকেয়া। আবার চলতি বছরের বকেয়াটা যোগ করেছি, টোটাল ৭,০০০ হলো। বেতনের কাজটা ক্লিয়ার। এইভাবেই বাকি সব করবা, বাকি যা আছে সবই করবা। তাহলে আমরা আয় ব্যয় হিসাবে ব্যয় পাশে শুধুমাত্র বেতনের কাজটা করলাম। এরপরে চাপা ও মনিহারি বলছে কি, চাপা ও মনিহারি বকেয়া। ভাই, এটা তো আর বলে নাই যে বিগত বছরের, তার মানে আমরা কি ধরবো? এই বছরেরই। তাহলে এই বছরের বকেয়া থাকলে এটা কি করব? চাপা ও মনিহারির সাথে যোগ করব। প্লাস। এরপরে সাধারণ খরচ অগ্রিম, তাহলে এটা কি করব? বিয়োগ করব। আর্থিক বিবরণীর মতোই। বুঝতে পেরেছ?
তাহলে এই যে চাপা ও মনিহারি যোগ করা হয়েছে, সাধারণ খরচ বিয়োগ করা হয়েছে, এই যে দেখো চাপা ও মনিহারি 1500, 500 যোগ করেছি বকেয়াটা, আর সাধারণ খরচ 4800, অগ্রিম হচ্ছে 800, বিয়োগ করেছি 4000। ওকে, এরপরে আমাদের ব্যয় ছিল টেলিফোন, দান খয়রাত, ভাড়া। এই তিনটা ব্যয়ের মধ্যে কোনো ঝামেলা নাই, সেগুলো আমরা লিখে ফেললাম, এই যে টেলিফোন, দান খয়রাত, ভাড়া, এগুলোর সাথে কোনো কাজ নাই। এরপরে আমরা অবচয় বের করেছি, দালান কোঠার অবচয়, আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয় বের হয়েছে কত, ওই যে কত 2400, আর দালান কোঠার অবচয় বের হয়েছে 5000। মনে আছে এই যে আমরা কতে করেছি, আসবাবপত্রের অবচয়, দালান কোঠার হচ্ছে 5000 অবচয়, আসবাবপত্রের অবচয় হচ্ছে 2400। এই দুইটা অবচয় আমরা এখানে লিখে ফেলবো ব্যয় পাশে, দালান কোঠার অবচয়, আসবাবপত্রের অবচয়। এবার এগুলো হচ্ছে টোটাল আমাদের ব্যয়। বলো, কোনো প্রবলেম আছে বোঝাতে? অঙ্ক এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো।